সাম্প্রতিক সময়ে দেশে যেসব ছোট ছোট ভূমিকম্প হচ্ছে সেগুলো বড় ভূমিকম্পের বার্তা দিচ্ছে বলে মন্তব্য করেছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন বড় ধরনের ভূমিকম্পে রাজধানী ঢাকার ব্যাপক ক্ষতি হতে পারে। দেশে গত 31.5 ঘন্টায়, যেটি আমরা বলছিলাম যে 4বার ভূমিকম্প হয়েছে এবং এগুলোকে বড় ভূমিকম্পের আগাম সংকেত হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। আলোপে যাব এ নিয়েই আজ আমাদের সাথে রয়েছেন ফায়ার সার্ভিসের সাবেক মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ইঞ্জিনিয়ার আলী আহমেদ খান, অবসরপ্রাপ্ত, এবং আবহাওয়াবিদ, ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রুবাইয়াত কবির। আপনাদের স্বাগত জানাচ্ছি সংবাদযোগে। মোহাম্মদ রুবাইয়াত কবিরের সাথে গতকালকেও কথা হচ্ছিল এবং ভূমিকম্প নিয়েই আলোচনা হচ্ছিল। তারপর আজকে আবার তিনটা কাঁপুনি, গতকালকের তুলনায় কম, তারপরেও আফটার শক, এরকম পরপর 3টা আফটার শক নিয়ে খুব স্বাভাবিকভাবেই চিন্তিত সবাই, বিশেষ করে ঢাকাবাসী। যেমনটি আমরা শুনছিলাম আমাদের প্রতিবেদনে, আপনি বলছিলেন যে ঢাকায় এরকম বড় ভূমিকম্প আসলে দেখে অভ্যস্ত নই, হয়তো আমরা সেই জন্য আতঙ্কের পরিমাণটা বেশি। কিন্তু যেটা বলা হচ্ছিল যে 5 থেকে 7 দিনের মধ্যে আফটার শক হবে আরও কয়েকটা, সেই আশঙ্কাটা কি এখনো দেখছেন? আসলে আজকে যে ভূমিকম্পগুলো হয়েছে, গতকাল যে বড় ভূমিকম্পটা হয়েছিল তারই আসলে ধারাবাহিকতায় এই ভূমিকম্পগুলো হয়েছে। এবং আফটার শক সাধারণত এটা 1-2 সপ্তাহ বা 3 সপ্তাহ বা আরো অধিক হয়ে থাকে। এবং আর আফটার শক গুলো সাধারণত যে বড় ভূমিকম্পটা হয়, এর সাধারণত যদি ভূমিকম্পের মাত্রা যদি কম হয় তাহলে এগুলো 20, 30 বা 40 কিলোমিটার পর্যন্ত হতে পারে। বড় ভূমিকম্প ক্ষেত্রে এটা 100 কিলোমিটার পর্যন্ত এই আফটার শকের এরিয়া বিস্তৃত হতে পারে। তো যেহেতু আমাদের 5.7 মাত্রার যে ভূমিকম্পটি হয়েছে, এটি মাঝারি মাত্রার হলেও আমরা আসলে এই ভূমিকম্পটাকে বেশ শক্তিশালী ভূমিকম্প হিসেবে বলবো। এবং তারই ধারাবাহিকতায় আমরা আজ আফটার শক 3টা পেয়েছি। সকালে পেয়েছি 1টা এবং সন্ধ্যায় আরো 2টা হয়েছে। এরকম আফটার শক আরো হতে পারে। অর্থাৎ সেই আশঙ্কাটা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আমরা খবরে দেখছিলাম যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পরীক্ষা, ক্লাস, সেগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। অভিভাবকদের বক্তব্য শুনছিলাম যে কাল কি তাহলে বাচ্চাকে স্কুলে পাঠাবে কিনা। এরকম একটা দুশ্চিন্তার সময়ে আশঙ্কাটি এখনো রয়ে গিয়েছে এবং সেখানেই আমি প্রশ্ন রাখতে চাই অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ইঞ্জিনিয়ার আলী আহমেদ খানের কাছে। আমাদের স্থাপনাগুলো ঢাকায়, বিশেষ করে যেহেতু ঢাকার আশেপাশে ভূমিকম্পের উৎপত্তিস্থল, ঢাকা নিয়েই প্রশ্নটি থাকছে যে আমাদের স্থাপনাগুলোর নিরাপত্তা নিয়ে সন্দেহ প্রকাশ করে ঢাকাবাসী। আসলে কতখানি সইবার ক্ষমতা রয়েছে? আর তাছাড়াও আমরা আরেকটা ব্যাপার যেটা লক্ষণীয়, যে কিছু খবরে বলা হচ্ছে ঢাকার অমুক জায়গা, পুরান ঢাকা, বসুন্ধরা আবাসিক এলাকা, এই নাম দুটো দেখেছি একটা খবরে, যে এগুলো হচ্ছে রেড জোন। এরকম রেড জোন চিহ্নিত করা সম্ভব কিনা আসলেই? দেখেন, ঢাকা কিন্তু ভূমিকম্প মানে বাংলাদেশে বা ওয়ার্ল্ডের পরিপ্রেক্ষিতে যদি দেখেন যে 10টা ঝুঁকিপূর্ণ শহর, ঢাকা একটা শহর, অনেক জনবহুল এলাকা এবং এখানে কিন্তু বিশেষ করে যে ভবন নির্মাণ হয়েছে অনেকটা বিল্ডিং কোড না মেনে, অনেক করে এখন ভালো ভালো অনেক বিল্ডিং হচ্ছে ডেফিনেটলি ভবন মেনে। আর ঢাকাতে দেখতে হবে যে ঢাকার আশেপাশে কিন্তু সবগুলো সয়েল যেগুলো আছে এগুলো কিন্তু ফিল আপ করা হয়েছে, যেটা সাব সয়েল যেটা আছে, যেটা যেখানে বিল্ডিংটা দাঁড়াবে আসলে এটাকে আমরা বলা হয় বিল্ডিং এর মাটির নিচের কি অবস্থা, ভরাট পেশের জন্য ঢাকা কিন্তু একটা ঝুঁকিপূর্ণ অবস্থা রয়েছে জনসংখ্যার দিক থেকে। এবং যখন কনস্ট্রাকশন অফ বিল্ডিং যেগুলো হয়েছে সেগুলো যেহেতু ফিল্ডে প্ল্যান হয়েছে ঢাকার আশেপাশে, এটা একটা বড় কনসার্ন সবার জন্য আসলে। তবে আপনি যেটা বললেন যে আমাদের যে ঢাকার একটা স্টাডি করা হয়েছিল, বিশেষ করে সিডিএমপি যেটাকে বলা হয় কম্প্রিহেনসিভ ডিজাস্টার ম্যানেজমেন্ট প্রোগ্রামের আন্ডারে একটা সমীক্ষা চলেছিল। সেখানে কিন্তু বলা হয়েছিল যে 7 to 8 মেগা রেক্টর স্কেলে যদি একটা ভূমিকম্প হয়, অ্যাবাউট 72,000 বিল্ডিং এর মতো বিল্ডিং ধসে পড়বে। মেশনারি স্ট্রাকচার যে অবস্থা, বিল্ডিং এর যে পুরনো অবস্থা যেগুলো ছিল, এই 10 বছর আগের কথা আসলে। কিন্তু তারপরে কিন্তু অনেক বিল্ডিং হয়েছে, সেগুলোর অবস্থাগুলো আপনারা দেখেছেন যে কতটুকু বিল্ডিং কোড মানা হয়েছে কিনা সেটা সন্দিহান রয়েছে। সেই পরিপ্রেক্ষিতে বলবো অবশ্যই যে এখন যে আমাদের একটা বড় একটা নিরাপত্তার দিক থেকে একটা আমাদের জন্য বড় কনসার্ন এটা, যে
ভূমিকম্প সহনশীল বিল্ডিং কতগুলো রয়েছে আসলে। তবে এটা অনস্বীকার্য যে যেহেতু আপনি যেটা বললেন যে আমরা সবসময় গভর্নমেন্টের চিন্তা করা উচিত, যেখানে স্কুল কলেজ আছে, স্কুল কলেজ, তারপরে আপনি যেখানে কমিউনিটি সেন্টার, হসপিটাল, এগুলোকে কিন্তু শক্তিশালী করানোর জন্য কিন্তু উদ্যোগ নেওয়া হয়েছিল, কিন্তু এখনো কিন্তু করা হয়নি কিন্তু। কারণ এর আগে কিন্তু অনেক আমার ভূমিকম্পের ঝুঁকি এসেছিল, ভূমিকম্পের আমাদের আশেপাশের দেশে যেগুলো ভূমিকম্প হয়েছে সেখান থেকেও কিন্তু লেসন নেওয়া হয়েছে যে আমাদের এগুলো সমীক্ষা করা হবে, দুর্বল স্থাপনা কোনগুলো আছে, কিন্তু আজ পর্যন্ত কিন্তু করা হয়নি। এখানে বলবো শুধু কথা, আমাদের এখানে কমিটি হয়েছে, কিন্তু কমিটি যে কাজ করবে কিভাবে এবং সেগুলো কিন্তু স্থাপনাগুলোকে আইডেন্টিফাই করে সেগুলোকে রেট্রোফিটিং অথবা ভাঙিয়ে ফেলতে হবে যে ঝুঁকিপূর্ণ হলে, সেটা কিন্তু এখনো করা যায়। এগুলো কি অবস্থায়, এটা আমাদের একটা বড় কনসার্ন আর কি। সুতরাং সেই পরিপ্রেক্ষিতে যদি বলা হয় যে আমাদের ঢাকা কতটুকু নিরাপদ বা কি অবস্থা আছে, সেই ঝুঁকিপূর্ণ বিল্ডিং গুলো যদি আমরা আইডেন্টিফাই করে সেগুলো যদি ব্যবস্থা না নেয় তাহলে কিন্তু আমাদের জীবন এবং সম্পদ কিন্তু অনিরাপদ রয়ে যাবে। সেটা আমাদের জন্য একটা বড় শঙ্কা রয়ে গেছে। তবে এর জন্য একটা সংঘবদ্ধ একটা সম্মিলিত পরিকল্পনার প্রয়োজন রয়েছে এবং স্ট্রং পলিটিক্যাল উইল রয়েছে দরকার আছে। এখানে কিন্তু কোনো কিছু হলে কিন্তু আমরা সিটি কর্পোরেশন, রাজুক, এভাবে কিন্তু আমরা মানে দায়িত্ব এড়িয়ে যাওয়ার চেষ্টা করি, কিন্তু রাষ্ট্রের যেহেতু আমরা একটা মানুষ জনগণ, সাধারণ জনগণ, আমাদের সাথে কিন্তু রাষ্ট্রযন্ত্র কিন্তু একটা দায়িত্ব নিতে হবে আসলে। কারণ সবাই কিন্তু ফাঁকি দিয়ে বিল্ডিং করতে চায়, যে পর্যন্ত না আমরা জবাবদিহিতার আওতায় না আসছে যারা রেগুলেটরি বডি, তারা যদি জবাবদিহিতার আওতায় না আনতে পারে, তারা যদি আমাদের অনৈতিক ভাবে যারা যেটা আছে ম্যানেজ করে যদি পয়সা দিয়ে যদি কাজ করা হয়, বিল্ডিং অ্যাপ্রুভাল হয়ে যায়, তাহলে কিন্তু আমাদের অনিরাপদ আমার জীবনটা রয়ে যাবে। সুতরাং এখানে আমি বলবো যে একটা স্ট্রং পলিটিক্যাল উইলের প্রয়োজন রয়েছে, সাথে সাথে কিন্তু আমাদের যারা আছে, যারা রেগুলেটরি বডি যারা আছে, মনে করেন এখানে রাজুক, সিটি কর্পোরেশন, তাদের কিন্তু একটা কঠিন জবাবদিহিতার মধ্যে নিয়ে আসতে হবে, তবে কিন্তু আমরা নিরাপদ বিল্ডিং আমরা হয়তো না। কিন্তু যখনই কোনো একটা দুর্ঘটনা ঘটে, সেটা ভূমিকম্প হোক কিংবা আমরা এর আগে বিভিন্ন অগ্নি দুর্ঘটনার ক্ষেত্রেও দেখেছি, তখন বেরিয়ে আসে তদন্ত করে যে ফায়ার সার্ভিস আগে থেকেই এই ভবনটাকে ঝুঁকিপূর্ণ হিসেবে ঘোষণা দিয়েই রেখেছিল, তারপরেও কিছুই করা হয়নি। আপনি ফায়ার সার্ভিসে লম্বা সময় কাজ করেছেন, আপনি সেখানে মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। ঢাকার ভবনগুলো নিয়ে সেই জন্যই আপনার কাছে জানতে চাওয়া যে আমাদের আসলে ভূমিকম্পে নিজেকে টিকিয়ে রাখার, বাঁচিয়ে রাখার আসলে প্রস্তুতি কি আছে? দেখুন যে ভূমিকম্প তো একটা হওয়ার পরে কিন্তু ফায়ারটা সেকেন্ডারি এফেক্ট আসে আসলে। আমি যদি বলেন যে আমাদের বিল্ডিং গুলো কতগুলো স্ট্রাকচারাল সাউন্ড আছে কিনা, সেটা প্রথমে নিরূপণ করার প্রয়োজন রয়েছে আসলে। তারপর ফায়ার সেফটি তো আসে, অটোমেটিক চলে আসে এখানে। তবে যখনই এই সমস্ত বড়, যেহেতু ভূমিকম্প একটা ন্যাচারাল ডিজাস্টার, এবং এর জন্য কিন্তু জাতীয়ভাবে কিন্তু ব্যবস্থা নিতে হবে। শুধু ফায়ার সার্ভিসকে দোষারোপ রাজুক বললে কিন্তু হবে না আসলে, সেখানে এটা সম্মিলিতভাবে উদ্যোগটা নেওয়ার প্রয়োজন রয়েছে, সেটা হলো রাষ্ট্রীয়ভাবে করতে হবে। সেখানে শুধুমাত্র রাজুক ফায়ার সার্ভিস বললে কিন্তু আমাদের দায়িত্ব এড়ানো যাবে না আসলে। কিন্তু এখানে কিন্তু রাষ্ট্রীয়ভাবে দেখতে হবে যে আমাদের যে বিল্ডিং গুলো হচ্ছে সেগুলো কিন্তু নিরাপদ কিনা, নাম্বার ওয়ান, নিরাপদ কিনা, কোড ফলো এনফোর্সমেন্ট করা হচ্ছে কিনা, এবং না হতে পারে তাদেরকে দরকার হলে রেগুলেটরি বডিকে স্ট্রেংথেনিং করার প্রয়োজন রয়েছে। এবং সেখানে কিন্তু আসলে যেটাকে আমরা বলি স্ট্রাকচারাল সাউন্ড করার জন্য স্ট্রাকচারাল অডিট করার প্রয়োজন আছে, সেটা কিন্তু করা হয় না কখনো। কিন্তু হয়তো কমিটি করা হচ্ছে, কমিটির মাধ্যমে আমরা হয়তো কিছুদিন পরে ভুলে যাচ্ছি আমরা, কিন্তু সেখানে কিন্তু আমি বলবো চরমভাবে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ব্যর্থতা রয়েছে। কারণ এখানে যদি সংশ্লিষ্ট মন্ত্রণালয় যদি স্ট্রং ব্যবস্থা না নেয়, এটা একটা বড় একটা, আমি বলবো একটা আমাদের শঙ্কার জায়গা রয়েছে। কারণ এই রাষ্ট্রযন্ত্র যদি শক্তভাবে ব্যবস্থা না নেয়, তাহলে কিন্তু আমাদের কিন্তু জীবন অনিরাপদ রয়ে যাবে। জি, এবং এই যে আগুনের ক্ষেত্রে আগে থেকে সচেতন থাকার একটা ব্যাপার আছে। ভূমিকম্প যেহেতু প্রাকৃতিক বিপর্যয়, এটা কোনো সেভাবে মানে পূর্বাভাস হয় না, আগে থেকে সতর্ক থাকার জায়গাটি নেই। সেই জন্যই প্রস্তুতির কথা বারবারই আসে, এবং এইটা নিয়েই আমি মোহাম্মদ রুবায়েত কবিরের কাছে জানতে চাই। ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র থেকে প্রস্তুতির জন্য কোনো ধরনের পরামর্শ কি দেওয়া হয় সরকারকে, কিংবা মানে কোনো ধরনের ব্যবস্থা গ্রহণের জন্য কি বলা হয়? কারণ আমরা ঢাকার অবস্থা যেরকম দেখি, তাতে তো খুব মানে এটার জন্য আলাদা করে পর্যবেক্ষণ করতে হবে বা গবেষণা করতে হবে এমন না। সাধারণ কমন সেন্স থেকেই মনে হয় যে ধুলায় মিশে যাওয়ার মতো অবস্থা, যেভাবে লাগোয়া একটা বিল্ডিং এর সাথে আরেকটা বিল্ডিং। কোনো ধরনের পরামর্শ কি আপনাদের পক্ষ থেকে আসলে প্রদান করা হয়? বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর
আমাদের যে 13টি ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র আছে, আমরা এর মাধ্যমে আমাদের ভূমিকম্প কার্যক্রমটা পরিচালনা করছি। এবং ভূমিকম্পের যেহেতু পূর্বাভাস হয় না, সেহেতু ভূমিকম্প হওয়ার পরে তথ্যটা দেয়া হয়। বাট আমরা ভূমিকম্প বাংলাদেশ আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে আমরা আমাদের এই যে ভূমিকম্প যে এই যে প্রতিষ্ঠানটা আছে, এটার উন্নয়নের জন্য আসলে আমরা কিছু প্রস্তাব আসলে আমরা গভর্নমেন্টকে দিতে যাচ্ছি। যে যেটা উন্নত বিশ্বে যেটা হয় যে একটা ভূমিকম্প হলে এটার যে ভূমিকম্প হলে তো দুই ধরনের ওয়েভ হয়, একটা প্রাইমারি ওয়েভ, একটা সেকেন্ডারি ওয়েভ। এই প্রাইমারি ওয়েভটা এস ওয়েভ মানে সেকেন্ডারি ওয়েভের চেয়ে একটু আগে আসে, কারণ পি ওয়েভের গতিটা এস ওয়েভের চেয়ে ফাস্টার। তো পি ওয়েভটাকে ধরে আসলে জাপানে যেটা করা হয় যে পি ওয়েভটা যেহেতু আগে আসে, এই পি ওয়েভটাকে ধরে তারা তাদের যে ইউটিলিটির যে বিষয়গুলো আছে ওই গ্রিড লাইনগুলোকে স্টপ করে দেয়া হয়। এবং তাতে যদি বড় ভূমিকম্প যদি কোনো ডিজাস্টারও হয়, তাহলে অ্যাটলিস্ট এখান থেকে একটা ক্ষয়ক্ষতি কমিয়ে আনা সম্ভব হবে। তো আমরাও বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর আমরা ইন দিস টাইম আসলে আমরা একটা প্রপোজাল রেডিও করে ফেলেছি। আমরা আশা করছি আমরা খুব শীঘ্রই এটা গভর্নমেন্টের কাছে জমা দিব যে আমরাও এই জায়গাটায় যেতে পারি কিনা। আর ভূমিকম্পের জন্য বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর বিভিন্ন সময় আমরা বিভিন্ন ধরনের অ্যাওয়ারনেস প্রোগ্রাম আমরা বিভিন্ন স্কুল কলেজে আমরা করেছি, বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে করেছি। এবং এখানে ভূমিকম্প হলে আসলে কি করতে হবে বিষয়টা আমরা সবসময়ের জন্য তুলে ধরার চেষ্টা করি। আর পাশাপাশি আমরা যখন কোনো মিটিং বা কোনো জায়গায় যাই, তো ভূমিকম্প হলে যে জিনিসটা আমি গতকালও বলেছি, আজকেও বিভিন্ন মিডিয়াকে বলেছি যে ভূমিকম্প হলে তো আসলে বিল্ডিং গুলো ধসে যাবে, এটা একটা ফ্যাক্টর আছে। বাট এর বাহিরে ঢাকা শহরে যেটা হতে পারে সেটা হলো যে আমাদের বিদ্যুৎ, গ্যাস এবং আদার্স যে ইউটিলিটি লাইনগুলো আছে, এই লাইনগুলো যদি এর সঙ্গে কোনো কারণে যদি এগুলো হয়তো ফেটে যাবে, বা যদি আগুন বিশেষ করে যদি গ্যাসের লাইনটা হয়ে যায়, সেক্ষেত্রে হয়তো একটা ফায়ারের সৃষ্টি হবে এবং এই ফায়ারটা হয়তো এক পর্যায়ে একটা ফায়ার টর্নেডোর রূপ নেবে, যেটা হয়তো এই ডিজাস্টারকে আরো মাল্টি ডিজাস্টারে নিয়ে যাবে। তো এই বিষয়গুলো আসলে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আসলে আমরা বলি। এটা গভর্নমেন্ট এটাকে আসলে আমলেও নিয়েছেন, কারণ আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যখন ওয়ার্কশপে বলা হয়, এগুলো আসলে সিদ্ধান্তগুলো চলে আসে এবং ডিজাস্টার ম্যানেজমেন্ট এগুলো নিয়ে আসলে কাজ করছে। এবং সমন্বিতভাবে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং ডিজাস্টার ম্যানেজমেন্ট আমরা যেমন খুব নিয়মিতভাবে এখন এই ভূমিকম্প বা সুনামি এই রিলেটেড যে এক্সারসাইজ গুলো আছে, কমিউনিকেশন এক্সারসাইজ, যে একটা সুনামি হলে আমরা কিভাবে আমাদের উপকূলীয় এলাকায় কিভাবে দ্রুত বার্তাটা পৌঁছে দেব, আমরা এর জন্য কিন্তু একটা নিয়মিত এক্সারসাইজ করি। তো এবং ভূমিকম্পের ক্ষেত্রেও ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভিন্ন সময় তারা আসলে বিভিন্ন ধরনের মক ডিল করে। তো আসলে কার্যক্রমগুলো চলছে, তবে এটাকে আরো সমন্বিতভাবে এবং আরো মানে বেগবান এটা হয়তো সামনে করা লাগবে আর কি। আপনি যে বলছিলেন যে কিছু পর্যবেক্ষণ, কিছু পরামর্শ ইতিমধ্যেই সেই কাজটি শুরু হয়েছে, একটু যদি জানি আপনার কাছ থেকে যে জাপানের কথা যেমন উদাহরণে বলছিলেন, ইউটিলিটির বিভিন্ন লাইন কি সেভাবে বন্ধ করে দেওয়ার পরামর্শ আপনারা দিবেন? মানে আমাদের যে লাইফস্টাইল তাতে এই ব্যাপারটি কতটা ফিজিবল হবে? আমি আসলে এই ইউটিলিটির লাইনটা যেটা বুঝিয়েছি সেটা হলো ভূমিকম্প হলে যে পি ওয়েভ, আমরা যদি পি ওয়েভটাকে যেহেতু এস ওয়েভের আগে আমরা পেয়ে যাব, সেক্ষেত্রে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর আমরা চেষ্টা করতেছি যে একদম একটা ভূমিকম্প হওয়া মাত্রই আমাদের যে পদ্ধতিটা আছে তাতে আমাদের একটা ভূমিকম্প হওয়ার পর আমাদের 5 থেকে 10 মিনিট লাগে এই জিনিসটাকে মেসেজটা মানে ভূমিকম্পের এই তথ্যটাকে রেডি করতে। বাট আমরা হয়তো আশা করছি যে আগামী 6 মাস বা 1 বছরের মধ্যে আমরা হয়তো এটা একদম রিয়েল টাইম হয়ে যাব। সেক্ষেত্রে ভূমিকম্প হওয়া মাত্রই আমরা এই ভূমিকম্পের মেসেজটা জেনারেট করতে পারবো। এবং এটাকে যদি আমরা অটো সিস্টেমের মাধ্যমে যদি সংশ্লিষ্ট যে স্টেক হোল্ডার আছে, যে বিদ্যুৎ বা গ্যাস বা পানি, তাদেরকে আমরা দিয়ে দিতে পারলে তারা এই এস ওয়েভ এবং পি ওয়েভ এই মাঝের যে সময়টা, এর মাঝে এটাকে কাজে লাগিয়ে যদি এই লাইন গুলোকে যদি স্টপ করে দেওয়া যায়, সেক্ষেত্রে হয়তো ভূমিকম্প হলে ক্ষয়ক্ষতিটাকে কমিয়ে আনা সম্ভব হবে। কিন্তু সেটা কত সময়ের জন্য, সেটা কত সময়ের জন্য বন্ধ থাকবে? এই ব্যাপারে কি কোনো নির্দিষ্ট সময় সীমা কি আসলে আছে?
উম, না 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 এটা আসলে কত সময় না, আমরা যখনই পি ওয়েবটাকে পেয়ে যাব তখনই আমরা এটা একটা অ্যালার্ট বা কোনো একটা সিস্টেমের মাধ্যমে সংশ্লিষ্ট স্টেক হোল্ডাররা জানবে এবং তারা এটাকে তাৎক্ষণিক স্টপ করে দিবেন। তারপরে যদি যখন তাদের সুবিধাজনক সময় তারা এটা চালু করে দিবেন ভূমিকম্প হয়ে গেলে। বিষয়টা এইরকম আর কি, আমরা এরকম একটা মানে ধারণা নিয়ে আমরা আগাচ্ছি। এবং আমরা বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর, আমাদের বর্তমান যে পরিচালক মহোদয় আছেন, উনি চেষ্টা করছেন এই জিনিসটাকে একটু বেগবান করতে। জি, এবারে একটু যেতে চাই আমি আবারও ব্রিগেডিয়ার জেনারেল ইঞ্জিনিয়ার আলী আহমেদ খানের কাছে। আমরা প্রস্তুতি নিয়ে কথা বলছিলাম এবং সেক্ষেত্রে আমাদের ভবনগুলোর নিরাপত্তা প্রসঙ্গ উঠে আসছিল। এই যে গ্যাস লাইন কিংবা বিদ্যুতের যে লাইন, এইগুলো বন্ধ করে তাৎক্ষণিক এই ধরনের একটা প্রস্তুতি নেওয়া কি আপনার কাছে যথেষ্ট বলে মনে হয় কিনা, বা আপনার দিক থেকে কোনো পরামর্শ থাকবে কিনা? অবশ্যই রোবায়ত ভাই যেটা বললেন যে অবশ্যই যে ভূমিকম্প পরে কিন্তু একটা সেকেন্ডারি এফেক্ট এগুলো আসতেই পারে, কারণ আমাদের দেশে বর্তমানে গ্যাস লাইন, ইলেকট্রিক লাইন, তারপর সুয়ারেজ লাইন যেগুলো আছে এগুলো কিন্তু ক্ষতি হবে আসলে। এবং দেখা যাচ্ছে ইলেকট্রিক্যাল লাইনের মাধ্যমে গ্যাস লাইনের মধ্যে সংমিশ্রণে একটা বড় একটা সেকেন্ডারি এফেক্ট এটা হতেই পারে, এবং ওটাই স্বাভাবিক, কারণ আমাদের যে জালের মতো লাইনগুলো ছড়িয়ে দিয়েছে এগুলো কিন্তু কোথাও কানেকশন গুলো সঠিকভাবে নাই। তবে এর জন্য কিন্তু আপনার এর আগে কিন্তু একটা পদক্ষেপ নেওয়া হয়েছিল, যেটা অটো শাটডাউন সিস্টেম করা হয়েছে, সেটা কিন্তু প্রজেক্টটা এখনো কার্যকর হয় না। তবে যেহেতু আমাদের অ্যাটলিস্ট মনে করেন আমাদের প্রত্যেকটা বাসার লেভেলে আমরা করতে পারি, যেখানে হতে পারে আমাদের যেটা নিচের যে গ্যাসের লাইন যেগুলো আছে এগুলো কিন্তু এখন কিন্তু নতুন গ্যাসের মিটার লাগানো আছে, এগুলো কিন্তু নিজস্বভাবে কিন্তু একটু জার্কিং এ বন্ধ হয়ে যায়, যেটা জায়গার মাধ্যমে একটা প্রজেক্ট হচ্ছে আসলে এগুলো। এবং সেখানে কিন্তু আপনি গ্যাসের লাইনগুলো নিজস্ব লিভারের মাধ্যমে একটা বন্ধ করে দিতে পারেন, এই লিভারটা বাসা বেঁধে লাগাতে পারেন এবং নিচে রাইজার সেখানে ফিক্স করা যেতে পারে। সুতরাং সেখানে কিন্তু আমরা অ্যাটলিস্ট যে বন্ধু একটা বড় অটো শাটডাউন সিস্টেম এলাকা ভিত্তিক না হয়, সেখানে কিন্তু ইলেকট্রিক্যাল লাইনগুলো এবং গ্যাসের লাইনগুলোর জন্য কিন্তু আমরা নিজস্ব ব্যবস্থাপনা করতে পারি। হয়তো সামগ্রিকভাবে একটা বড় হয়তো এলাকা ভিত্তিক লাইন শাটডাউন সিস্টেম হওয়ার আগে সেটা একটা আমাদের প্র্যাকটিসের আওতা নিয়ে আসতে হবে। সেই জন্য কিন্তু সবসময় কিন্তু একটা ফায়ার ড্রিল করা হবে, মানে ফায়ার আর্থকুয়েক এভাকুয়েশন ড্রিল। আর্থকুয়েক এভাকুয়েশন ড্রিল একটা পাবলিক অ্যাওয়ারনেসটা খুবই প্রয়োজন রয়েছে। এটা হয়তো বাসাবাড়ি লেভেলে হোক, কমার্শিয়াল লেভেলে হোক এবং সেখানে কমিউনিটি লেভেলে হোক, এই প্রিপেয়ারনেসটা খুবই প্রয়োজন। যে ড্রিলটা না করতে পারলে হয় কি দেখা যাচ্ছে যে মানুষ কিন্তু প্যানিক হয়ে যায়, এই প্যানিকটাই কিন্তু মানুষের জন্য একটা মানে কাল হয়ে যায় এবং সেখানে কিন্তু হয়তো একটা দুতলা থেকে লাফ দিয়ে যাচ্ছে আসলে। কিন্তু সুতরাং প্যানিক না হয়ে আমরা যদি একটা নিয়মিত ড্রিল করা হয়, এটাকে যদিও মানুষের মধ্যে শিথিলতা কাজ করে, ড্রিল করতে চায় না সবাই, কিন্তু এটাকে যদি সবাই টপ ম্যানেজমেন্ট যদি সবাই একটা ফ্যাক্টরি হোক অথবা আপনার যে কোনো প্রতিষ্ঠানে হোক, তারা কিন্তু একটা এই ড্রিলটা করা নিয়মিত করা উচিত মনে করে। যেমন আপনি একটা টিভি সেন্টারে আছেন, আপনাকে ড্রিল করা উচিত মাঝে মাঝে আসলে, এটা প্যানিক না। তাহলে দেখা যাচ্ছে যে কার কি কাজ, ইলেকট্রিক লাইন বন্ধ করবে, গ্যাস লাইন বন্ধ করবে এবং কোন দিকে কে কোথাও বের হয়ে যাবে আসলে, এবং কিভাবে কোথায় আপনার পজিশনটা নিবে আসলে, সেটাই কিন্তু একটা আমাদের বড় প্র্যাকটিসের বিষয়। এটা হলো আপনার যখন নিজস্ব আস্থাও বাড়বে এবং তখন দেখা যাচ্ছে যে বড় হয়তো অনাকাঙ্ক্ষিত কোনো একটা কেউ দুর্ঘটনা ঘটবে না। সুতরাং অবশ্যই যে এই নিয়মিত ড্রিল এবং যে প্রশিক্ষণ এটা খুবই জেনে নিচ্ছিলাম আপনার পরামর্শ, অনেক ধন্যবাদ। খুব স্বাভাবিকভাবেই এই সময়ে গত 2 দিনে ভূমিকম্প নিয়ে অনেক আলোচনা হয়েছে এবং সেখানে নানান ধরনের মিস কমিউনিকেশন যদি হয়ে যায়, ভুল তথ্য যদি মানুষ আসলে মনে করে, সেটাও দূর করা নিশ্চয়ই প্রয়োজন এবং সেজন্যই এই আলোচনাগুলো খুবই সমসাময়িক। অনেক ধন্যবাদ আমাদের সাথে আজকে যুক্ত হওয়ার জন্য, আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, এই ছিল আজকের সংবাদযোগে। আগামীকাল ঠিক রাত 10টায় আবারও দেখা হবে নতুন কোনো বিষয় ও তার বিশ্লেষণ নিয়ে। ৭১-এর সাথেই থাকুন।